নমস্কার। পাবলিক নাও এর পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা বাংলাদেশের যে পরিস্থিতি তা 5 আগস্ট থেকে এখনো পর্যন্ত পরপর বিভিন্ন বিষয়গুলো থেকে আমরা কিন্তু লক্ষ্য রাখছিলাম। বাংলাদেশে এতদিন যে সরকার ছিল, শেখ হাসিনার সরকার, সেই সরকারের পতন ঘটে। পতন ঘটিয়ে সেখানে সামরিক শক্তিদের দ্বারা একটা সরকার বর্তমানে চলছে, যেটাকে অন্তর্বর্তীকালীন সরকার বলা হচ্ছে। সেখানে মুখ হিসেবে ডক্টর ইউনূস থাকলেও আক্ষরিক অর্থে ডক্টর ইউনূস এই সরকার কতটা চালনা করছেন সেটা এখন বিভিন্ন মহলে প্রশ্ন। কারণ একজন শান্তিতে নোবেল জয়ী ব্যক্তি যখন রাষ্ট্র চালনা করবেন, তার রাষ্ট্র চালনা নিঃসন্দেহে তখন গোটা বিশ্বের নজর কাড়বে, আর এটাই স্বাভাবিক হওয়ার কথা। কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যেভাবে নজর কাটছে সেটা কিন্তু অন্য কথাই বলছে। সেখানে প্রতিনিয়ত হিন্দুদের উপর আক্রমণ, প্রতিনিয়ত নির্যাতন চলছে সংখ্যালঘুদের উপর। আর তা নিয়ে এক প্রকার বলা যেতে পারে চুপ বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সে সরকার এবং সরকারের প্রধান ডক্টর ইউনূস। গোটা বিশ্বে হিন্দুদের উপর এই অত্যাচারের বিরুদ্ধে কিন্তু প্রত্যেকে মাঠে নেমেছেন, প্রত্যেকে কথা বলছেন। সেখান থেকে দাঁড়িয়ে বর্তমানে আমাদের আজকের এই আলোচনার যে বিষয় সেটা হচ্ছে, বাংলাদেশ কি কোথাও 71-এর মুক্তিযুদ্ধ ভুলে গেছেন? বাংলাদেশ কি কোথাও ভারতের কি অবদান রয়েছে এই দেশের প্রতি সেই অবদানের কথা ভুলে গেছে? নাকি পাকিস্তানের শক্তিতেই মহড়া দেখাচ্ছে ভারতের বন্ধু রাষ্ট্র বাংলাদেশ? এখন এই প্রশ্নটা তো হবেই, বন্ধু রাষ্ট্র এই কথাটা এখন আর বলা যাবে কিনা বা বলাটা শ্রেয় হবে কিনা, সেটাও একটা বড় প্রশ্ন। কারণ একাধিক ইঙ্গিতপূর্ণ দিক আজকে কিন্তু এই জায়গাতে লক্ষ্য করা যাচ্ছে। আমরা এই বিষয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী অরিন্দম রায়। অরিন্দম বাবু, আপনাকে প্রথমেই স্বাগত জানাই। রয়েছেন রাজ্যের একজন বিশিষ্ট শিক্ষক এবং সমাজ সচেতক সুব্রত ভৌমিক মহোদয়, আপনাকেও স্বাগত জানাই। আমি শুরুটা সুব্রত বাবু আপনার কাছ থেকে আমি শুরু করব। ভারত ও হুম, বাংলাদেশ এই দুটো নাম যখন আমরা উচ্চারণ করি তখন একই সঙ্গে বাংলাদেশ হুম। শব্দটা বলার সঙ্গে সঙ্গে আমরা বঙ্গবন্ধুর কথাটা মনে করতে পারি। কিন্তু সে বঙ্গবন্ধুর দেশ আর বর্তমানে ডক্টর ইউনূসের বাংলাদেশ, এই দুটোর তফাৎটা আপনি কিভাবে দেখবেন? মানে অ্যাকচুয়ালি প্রসেনজিৎ, তাহলে আমাদের সেই একটু পেছনে যেতে হয়। মানে আজকের 5ই আগস্টের পর যেটা হচ্ছে তার থেকে আরো অনেক মানে আমাদের পেছনেই যেতে হবে, তাই তো? পেছনটা কিরকম? হুম। যে বাংলাদেশ যে জন্মটা, এই জন্মটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের অবদানের কারণে। আমি খুব নিরপেক্ষভাবেই বলছি, তখন আমি ক্লাস 1 বা 2-তে ছাত্র, আমার এখনো মনে হুম। আছে। ঠিক আছে? এবং তার একটা পটভূমি তৈরি হয়েছিল। সেই পটভূমিটা কি? বাংলাদেশ সৃষ্টিতে একটা পটভূমি ছিল, একটা ব্যাকগ্রাউন্ড ছিল। হুম। কারণ কি? একটা ভাষাকে কেন্দ্র করে, অর্থাৎ 1948 সালে উর্দু ভাষাকে সেই সময়ে পাকিস্তান সরকার জাতীয় ভাষা ঘোষণা করে। ভেরি হুম। ইন্টারেস্টিং যে সেই সময়ে ভারত মানে বাংলাদেশটা দুটো বাংলাদেশ, একটা পূর্ব পাকিস্তান, একটা পশ্চিম পাকিস্তান। যে হুম। পূর্ব হুম। পাকিস্তান যেটা বর্তমান, যেটা আমাদের বাংলা, সেখানে প্রায় 90% ছিল বাংলা ভাষাভাষী মানুষ। কিন্তু সেই হুম। সময়ে যে আমাদের পাকিস্তান গভর্নমেন্ট, অর্থাৎ পশ্চিম পাকিস্তান, কি করলো? উর্দু ভাষাটাকে এই বাঙালি ভাষীদের উপর চাপিয়ে দেওয়া মানে চেষ্টা হলো, এবং সমস্ত টাকা পয়সা থেকে শুরু করে সমস্ত কিছু থেকেই দলিল দস্তাবেজ যা আছে তা থেকে বাংলা হুম। ভাষাটাকে কিন্তু সরিয়ে দেবার চেষ্টা হয়েছিল। সেটা কিন্তু সেই দিন মেনে নেয়নি বাঙালি সমাজ, অর্থাৎ বর্তমান যে বাংলাদেশ বা তখনকার সময়ের পূর্ব বাংলার মানুষ সেদিন মেনে নেয়নি। এবং সেই মুজিবুর রহমান, যিনি জাতির পিতা বলা হয়, যদিও আজকে আমি হাসি পায় যে তারা যখন অস্বীকার করছে জাতির পিতাকে। এবং আমাদের, তুমি হুম। একটু আগে বলেছো যে নোবেল পুরস্কার বিজয়ী, আমরা অনেক প্রত্যাশা করেছিলাম মুখ্য উপদেষ্টা, হ্যাঁ, উনিও চোখ বুজে আছেন, কিছুই বলছেন না, মানে কিছুই দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, যখন
অপমানিত হচ্ছে, ছবিগুলোকে অপমান করা হচ্ছে, ধুলায় লুণ্ঠিত করা হচ্ছে, অত্যন্ত নিন্দাজনক অবস্থায় সারা পৃথিবী যেটা দেখছে, সেই মূত্রত্যাগ করা হচ্ছে। এটা অন্তত সভ্য সমাজে এটা করে না বা করতে পারে না। এবং শান্তির দূত, শান্তির পুরস্কার প্রাপ্ত মুখ্য উপদেষ্টা উনি একদম চুপ হয়ে আছেন। আমি যে কথাটা বলছিলাম যে সেই সময়ে বাংলা ভাষাকে কেন্দ্র করে যে আন্দোলনটা শুরু হলো, তার ফলশ্রুতি কিন্তু বাংলাদেশ, আর তার পেছনে কিছু ভারত। আমি খুব সংক্ষেপে যদি এক দুটো কথা বলি, যে প্রায় 3 লক্ষ বাঙালি সেদিন আহ, কি বলে হত্যা করা হয়েছিল। তবে এটা কিন্তু সত্য যে শুধুমাত্র মুসলমান বাঙালি মরেছিল তা নয়, প্রচুর হিন্দু বাঙালি এবং যারা নেতৃত্ব দিয়েছিল আওয়ামী লীগের সেই সময় এই পশ্চিম পাকিস্তানে তাদেরকে গুলি করে করে মেরেছিল। কয়েক লক্ষ আমাদের নারী অর্থাৎ যুবতী মেয়েকে শ্লীলতাহানি করা হয়েছিল, ধর্ষণ করা হয়েছিল, গুলি করে মারা হয়েছিল। এই যখন অবস্থা, এবং সমগ্র পূর্ব বাংলার মানুষের অর্থাৎ সেই মানে পূর্ব পাকিস্তানের মানুষের উপরে একটা পশ্চিম পাকিস্তানিরা মানে নির্লজ্জ একেবারে সাচিক এক অত্যাচার কিন্তু নেমে এসেছিল। ভারত দাঁড়িয়েছিল স্বাধীনতার জন্য। প্রায় 10 লক্ষ বাঙালি সেদিন শরণার্থী হয়ে আমাদের ত্রিপুরা, আসাম, মেঘালয় সব জায়গায় আশ্রয় নিয়েছিল। সেই সময় আমাদের প্রধানমন্ত্রী ছিলেন মিসেস গান্ধী অর্থাৎ ইন্দিরা গান্ধী। তিনি তখন তাদের খাওয়া পড়ার ব্যবস্থা করেছেন। কিন্তু তখন ভারতবর্ষের অবস্থা কিন্তু অর্থনৈতিকভাবে ততটা ভালো ছিল না। কারণ এত প্রায় 30 লক্ষ 40 লক্ষ মানুষকে যদি প্রত্যেকদিন খাওয়া পড়া সমস্ত পোশাক পরিচ্ছদ স্বাস্থ্য চিকিৎসা, তাহলে সেটা সম্ভব হচ্ছিল না। কিন্তু যেহেতু ভারতবর্ষ হচ্ছে মানবিকতার একটা শ্রেষ্ঠ নিদর্শন, আমরা সবাই জানি, ঠিক আছে। সুতরাং সেই দিন কিন্তু বাংলাদেশের অর্থাৎ সেই সময়কার পূর্ব পাকিস্তানের যারা মানুষ তাদের পাশে দাঁড়িয়েছিল এবং স্বাধীনতার জন্য যা যা যুদ্ধ করতে সেটা যুদ্ধ করেছিল। তুমি জানবে যে শুধুমাত্র বাংলাদেশ দিয়েই ইন্ডিয়া অ্যাটাক করেছিল তেমন নয়, পাকিস্তানে কিন্তু প্রথম অ্যাটাকটা করেছিল এবং আমাদের রাজস্থান, গুজরাট ওই সমস্ত দিক দিয়েও কিন্তু তারা অ্যাটাকটা করেছে। এবং কয়েকটা মানে এয়ারফিল্ড এয়ারফিল্ড যেটাকে বলা হয়, যে পাঠানকোট, আম্বালা, তারপর ধরো আমাদের আগরতলা, চণ্ডীগড়, সব জায়গায় অ্যাটাকটা হয়েছিল। এবং তারপর দিন কিন্তু ইন্ডিয়া ছেড়ে দেয়নি, ইন্ডিয়ার সাথে সাথেই যুদ্ধ জড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত মানে কি বলে এই পশ্চিম পাকিস্তানিরা মানে শেষ পর্যন্ত বাংলাদেশকে স্বাধীনতা দিতে কিন্তু বাধ্য হয়েছিল। আমি খুব সংক্ষেপে যে কথাগুলো বলছি, এবং তাতে ভারতবর্ষের অবদান ছিল প্রায় 90%। সেই মুক্তি বাহিনীকে ট্রেনিং থেকে শুরু করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে, অস্ত্র সমস্ত মানে কি বলে সাহায্য করা থেকে শুরু করে সার্বিকভাবে সেই দিন যদি ভারতবর্ষ না থাকতো, ভারতবর্ষের মানুষ যদি না থাকতো, ত্রিপুরাবাসী যদি না থাকতো, পশ্চিমবাংলার মানুষ যদি না থাকতো, আসামের মানুষ যদি না থাকতো, আজকের বাংলাদেশ কিন্তু স্বাধীন বাংলাদেশ বলে দাবি করতে পারতো না। ঘটনা কিন্তু সেই জায়গা থেকে ভুলে গিয়ে, নাকি প্রসেনজি, সেই জায়গা থেকে ভুলে গিয়ে আজকে, হ্যাঁ বলো, আজকের যারা প্রজন্ম, যাদের বয়স মাঝে মাঝে সেই আমি একটু অরিন্দমদার কাছে যাচ্ছি, আমি আবার আপনার কাছে আসছি। হ্যাঁ আমি অরিন্দমদা, একটা মূল জায়গা এখানে আমার মূল প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশ বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা বারংবার বলছেন এবং বিভিন্ন মিডিয়ার মানে সবচাইতে হাস্যকর বিষয় হচ্ছে বাংলাদেশ এখন পররাষ্ট্রনীতি তাদের নির্ধারণ হচ্ছে ফেসবুকের মাধ্যমে। ডক্টর ইউনূস, যিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, একজন উচ্চ শিক্ষিত মানুষ, ওনাকে অনেকে অনেক রকম কথা বলেন এবং আমার অনুষ্ঠানে বসেও একদিন একটা কথা বলছিলেন যে উনাকে একটা কোট আনকোট একটা কথায় উনাকে আখ্যায়িত করেছিলেন যে উনি নাকি সুদ খান, সুদখোর বলেছিলেন। কিন্তু তখনও আমি তার প্রতিক্রিয়া দিয়েছিলাম, বলেছিলাম একজনের বিরুদ্ধে এভাবে কথা বলা উচিত নয়, উনি উচ্চ শিক্ষিত মানুষ। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমাকে বলতে হচ্ছে ডক্টর ইউনূসের সরকার পররাষ্ট্র নীতি তৈরি করছেন ফেসবুকের মাধ্যমে।
ফেসবুকের কিছু ভিডিও, ফেসবুকের কিছু কথা আলোচনা, সেগুলো দেখে তারা পররাষ্ট্রনীতি করছেন। আগরতলায় একটি ঘটনা যখন ঘটলো, আগরতলার যেভাবে যে ঘটনাটা ঘটেছে তার পরপরই ভারতবর্ষ, ভারতের পররাষ্ট্র মন্ত্রক তারা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। যারা গ্রেপ্তার হয়েছেন, গ্রেপ্তার করা থেকে শুরু করে কিভাবে সেই হাই কমিশনের অফিস, সেটাকে কিভাবে প্রোটেকশন দেওয়া যায়, কিভাবে সেটাকে আহ, একেবারে সম্পূর্ণভাবে তাদেরকে সুরক্ষা প্রদান করা যায়, সেটার সমস্ত ব্যবস্থাপনা করেছিল ত্রিপুরা সরকার এবং ভারত সরকার উভয়ে মিলে। কিন্তু বাংলাদেশ কি করলো? সঙ্গে সঙ্গে তাদের ভিসার সমস্ত কিছু বন্ধ করে দিল। কি লিখলো তারা? তারা বিশ্বকে বলতে চাইলো যে তারা সুরক্ষিত নয় ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যে। কিন্তু যেখানে আমি নিজে সেখানে ফিল্ড রিপোর্টিং করেছি, দেখিয়েছি কি পরিমাণে আধা সামরিক বাহিনী, ত্রিপুরা পুলিশ, টিএসআর সমস্ত রকম কিছু দিয়ে ব্যারিকেড করে হাই কমিশন অফিসকে সুরক্ষা প্রদান করা হয়েছিল। কিন্তু ডক্টর ইউনূসের রাজ্যে, দেশে হিন্দুরা কি কোথাও সুরক্ষিত আছেন? যেভাবে প্রকাশ্যে স্কুলে, ইউনিভার্সিটিতে হিন্দু ছাত্ররা পড়তে গেলে তাদেরকে পেটানো হচ্ছে, এই ধরনের ভিডিও সামনে এসেছে। কি বলবেন অরিন্দম দা? অরিন্দম দা কি বলবেন? অরিন্দম দা শুনতে পাচ্ছেন আমার কথা? দেখুন, হ্যাঁ। বাংলাদেশে যে বৈষম্য বিরোধী বাংলাদেশে যে বৈষম্য বিরোধী ছাত্র হুম। আন্দোলন, হুম। হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে বাংলাদেশ পাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান এবং অন্যতম বিষয় ছিল যে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা, স্বৈরতান্ত্রিক ধারাকে, হ্যাঁ, হুম। স্বৈরতান্ত্রিক ছুড়ে দিয়ে গণতান্ত্রিক ধারা প্রয়োগ করা। এটাই ছিল হুম। ছাত্র আন্দোলনের মূল বিষয়। এবং ওনারা কোটা নীতির প্রতিবাদে, হুম। আমাকে শুনছেন? হুম। আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, কোটা নীতির প্রতিবাদে মানে আপনার ঠিক যে আন্দোলনটা, হ্যাঁ, গড়ে উঠে ছাত্র আন্দোলন ছিল, তার মূল বিষয় ছিল বৈষম্য বিরোধী। এবং হুম। 2024 যখন উচ্চ আদালত রায় দিলেন যে হুম। আপনার কোটা কোটা মানে আপনার সিভিল সার্ভিস পদে হুম। মুক্তিযোদ্ধাদের সন্তানদের তিরিশ হুম। শতাংশ কোটা আপনার পুনঃঅধিকার হবে, কিংবা এর প্রতিষ্ঠা, তার থেকে মূল আন্দোলনের এই আন্দোলন ছাত্র এবং তারপর পরবর্তীকালে জন আন্দোলন হিসেবেও এটা হলো। এবং 5ই আগস্ট আমরা জানি সবাই যেভাবে হুম। সরকার হলো, এটা নির্বাচিত সরকার। হ্যাঁ, এটা এটা কিন্তু নির্বাচিত সরকার। এবং 3 দিন, 5ই আগস্ট থেকে 8ই আগস্ট অব্দি কিন্তু কোনো সরকার ছিল না। ছিল। হ্যাঁ, তৎসরকার পরবর্তীকালে এসছে, 3 দিন পর এসছে। কিন্তু এই 3 দিন কোনো সরকার ছিল না, একটা নির্বাচিত সরকার। আমি যে যে শেখ হাসিনা উনি ইয়ে করতে পারেননি। উনি যদি সদিচ্ছায় বলতেন যে আমি আর প্রধানমন্ত্রিত্ব করব না, তাহলেও কিন্তু সেটা হাউসে এটা সম্মতির বিষয় ছিল, যেটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ইয়ে থেকে, যে ওনার যে রেজিগনেশনটা, ওটাও বলা হচ্ছে যে সঠিক ছিল না। তারপর যে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে, আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। যে হ্যাঁ, বাংলাদেশের যে আপনার পিপল রিপাবলিক বাংলাদেশ যেটা আমরা বলছি, এটার ফান্ডামেন্টাল প্রিন্সিপাল হচ্ছে যে ন্যাশনালিজম, ন্যাশনাল হুম। সোশিয়ালিজম, হ্যাঁ, ন্যাশনালিজম, সোশিয়ালিজম, ডেমোক্রেসি এন্ড সেকুলারিজম। এটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ দ্য কনস্টিটিউশন অফ রিপাবলিক বাংলাদেশ। তার মূল মানে ইয়েটা হচ্ছে, স্পিরিটটা হচ্ছে সেরকম। তো সেক্ষেত্রে এখানে আপনি যদি দেখেন বাংলাদেশের এই কনস্টিটিউশনে আর্টিকেল 41, গ্যারান্টি দিচ্ছে যে অফ রিলিজিয়ন। আর্টিকেল 42, গ্যারান্টি দিচ্ছে যে রাইট টু পার্টি। ঠিক আছে? হুম। হুম। তার এভাবে আপনার একটা দমন চলছে, বিশেষ করে সংখ্যালঘুদের উপর।
এবং সংখ্যাগুরুদের হ্যাঁ আধিপত্যবাদের যে বিস্তৃতি আমরা লক্ষ্য করছি পুরো বাংলাদেশ জুড়ে। এবং দেখুন ডক্টর ইউনূস যখন প্রথম ভাষণ বলছিলেন, তিনি একটা জাতির উদ্দেশ্যে একটা কথা বলছিলেন যে উনি উদার গণতন্ত্র ব্যবস্থা, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক এবং বাংলাদেশ এবং মানব থাকবে পুরোপুরি সুরক্ষিত। দেখা গেল যে এটা পুরোটাই উল্টো, মানে উনি এটা বার্তা দিতে চাইছেন বিশ্বকে যে আমি এটা বলা, কিন্তু আমি কাজে দেখলাম তখন কিন্তু স্পষ্টতা কিংবা ওনার যে ভাষণের যে প্রতিফলন কিংবা স্পিরিট অফ হিজ স্পিচ যেটা আমরা বলছি যে ওনার তো কি ছিল ভাষণের তা পুরোপুরি। এবং জায়গায় দাঁড়িয়ে দেখুন যে আপনার সংস্কার কমিশন হয়েছে, ঠিক আছে, করতে চাইছেন সংখ্যালঘুর জাতি, কিন্তু বাংলাদেশ সোশিয়াল এবং আমরা সেকুলারিজম কিন্তু কনস্টিটিউশন ফলো করছে, সেখানে সংখ্যালঘুদের কোনো জায়গা নেই। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীতে জনপ্রশাসন থেকে শুরু করে আপনার শিক্ষাঙ্গন থেকে পরিবহন পর্যন্ত এবং আপনার বাণিজ্য থেকে কারখানা শিল্প অবধি সেখানে যে সংস্করণ হচ্ছে তাতে কোনো সংখ্যালঘুদের জায়গা নেই। তাহলে সেটা কি বোঝা যাচ্ছে যে ধর্মীয় পীড়ন দেশ জুড়ে চলছে। হ্যাঁ, এবং এটা আপনার বাংলাদেশের যে যে নির্বাচিত সরকার ছিল তাতে দেখা গেছে যে 50 থেকে 60 জন মন্ত্রিসভায় সর্বোচ্চ মন্ত্রীগণ ছিলেন, কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারে দেখা যাচ্ছে যে আপনার 21 জন, বর্তমানে যতটুকু জানি আমি যে 21 জন নিয়ে সরকার চলছে, ঠিক আছে, এবং কি যোগ্যতার বদলে উপদেষ্টার মানে এক নায়কতন্ত্র চলছে এখানে, যোগ্যতার বদলে উপদেষ্টার এক নায়কতন্ত্র চলছে। এইগুলো কিন্তু একটা বিভৎস গণতান্ত্রিক দেশ হিসেবে যদি আমি প্রতিষ্ঠা চাই, যে আন্দোলনের মূল সংজ্ঞাটা ছিল কিংবা অন্যতম বিষয় ছিল যে স্বৈরতন্ত্র আমরা হটিয়ে একটা গণতন্ত্র প্রতিষ্ঠার ধারাকে প্রতিষ্ঠা করা, তাহলে কিন্তু এই যে ওনাদের, এবং দেখবেন আপনি লক্ষ্য করে যারা এখন মানে সরকারে যারা পরিচালনা ব্যবস্থা কমিটির ভেতর, ওনারা কিন্তু ম্যাক্সিমাম আপনার আসা কি বলে সামরিক বাহিনী থেকে আসা, কেউ রিটায়ার্ড, কেউ কোনো দায়িত্বে ছিলেন সেরকম লোক। সামরিক বাহিনী থেকে এসে ওনারা অসামরিক প্রশাসন যেন ওই দক্ষতা নেই ওনাদের, ঠিক আছে, এর ফল বারবার হুজট খাতে হচ্ছে। এবং সেখানে ধরুন দূর হয়ে আছে একটা উগ্র মৌলবাদী যারা ভারতের বিপক্ষে কথা বলছে, ভারতকে নিয়ে আপনার একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে এবং বিভিন্ন মদতে পাকিস্তান এবং চায়নার মদতে, হ্যাঁ, একটা চাইছে যে একটা এবং আরেকটা বিষয় হচ্ছে যে এইগুলো সাম্প্রদায়িক একটা হাঙ্গামা করে মানে বাংলাদেশের এখন যে অবস্থা আপনার কি বলে যে মানে পরিকাঠামো আপনার ফিন্যান্স, আমি যেটা বলছি আর্থিক পরিকাঠামো, সেটা খুবই বিপর্যস্ত। এখন এই বিষয়গুলোকে এড়ানোর জন্য, হ্যাঁ, এটা হয়তো একটা ভারত বিদ্বেষী একটা প্রপাগান্ডা তৈরি করা, এটা একটা ন্যারেটিভ তৈরি করে ওই মানে যে মূল বিষয়টাকে, যেহেতু ওনারা যে প্রতিশ্রুতি দিয়ে ওনাদের সাথে জন আন্দোলন একটা খাড়া করেছিলেন, তার সঙ্গে মানুষ নেই এখন, কিংবা তার একটা বিপর্যস্ত অবস্থা, ওটা ডাইভার্ট করার জন্য এরকম একটা পরিস্থিতি তৈরি করা। কিন্তু তারপর যারা সবচেয়ে পীড়িত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, যাদের মানে আপনার যারা প্রতিনিয়ত সম্পদ বলুন, তাদের কি বলে বাসস্থান থেকে শুরু করে তাদের মানে সামাজিক যে বিষয়গুলো, ধর্ম থেকে শুরু করে সবচেয়ে যদি ঘাত প্রতিঘাত হয়ে থাকে সেটা হচ্ছে সংখ্যালঘু হিন্দুরা। তাহলে এই হিন্দুদের উপর এরকম অত্যাচার, তোমার সংবিধান তো সেটা বলেনি। আর তুমি যদি বলছো যে 5ই আগস্টের স্বাধীনতা তোমার মূল স্বাধীনতা, তাহলে যে এই 71-এর স্বাধীনতাটা ছিল, জাতীয় পতাকা 71-এর ছিল, কনস্টিটিউশনটা 71-এর ছিল, আইন বিধি 71-এর ছিল, তাহলে সেটাকে তুমি কি করবে? এটা এখন বড় প্রশ্ন। এবং মানবতাবাদ, শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে না? হ্যাঁ, বাংলাদেশ মানবতাবাদের যদি প্রশ্ন আসে, মানবতাবাদের যদি প্রশ্ন আসে, তাহলে মানবতাবাদটা কিন্তু শুধু বাংলাদেশ জুড়ে না, মানবাধিকার কমিশন কিন্তু সেখানে হস্তক্ষেপ করতে পারে, কারণ মানবাধিকারটা শুধু বাংলাদেশে নিয়ে না, কিংবা তার মানে এশিয়া কিংবা আফ্রিকা নিয়ে নয়,
মানবাধিকার কমিশনটা কিন্তু এখানে হস্তক্ষেপ করতে হবে রাষ্ট্রসংঘে, বিষয়টা ওঠানো খুবই জরুরি। আমি আমি এবার মানে হুম, সমস্যা হচ্ছে শুনতে শুনতে। হ্যাঁ, একটা শোনা বিষয় যাচ্ছে? হচ্ছে সুব্রতবাবু, বাংলাদেশ, হ্যাঁ শোনা যাচ্ছে আমার হ্যাঁ, কথা? প্রসেনজিৎ, হ্যাঁ, বলো, মাঝখানে শোনা যাচ্ছিল না, বলো। হ্যালো। হ্যালো, এবার হ্যালো। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, একটু আগে শুনতে পাচ্ছিলাম না, মাঝে মাঝে ডিস্টার্ব বাংলাদেশ হচ্ছিল। একজন অবসরপ্রাপ্ত সেনাকর্মী, তারা বলছেন 15 মিনিটে কলকাতা দখল করবে। বাংলাদেশ বর্তমান সময়ে দাঁড়িয়ে শক্তির দিকে যদি আমরা বলি, সামরিক শক্তির দিকে 37 নম্বরে রয়েছে। ভারতবর্ষ পৃথিবীর কোন শক্তি, সামরিক শক্তির দিকে পৃথিবীর নজর কাড়া দেশগুলোর মধ্যে একটি। অর্থনৈতিকভাবে ভারতবর্ষের দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। সেখান থেকে দাঁড়িয়ে বাংলাদেশের কয়েকজন মানুষ যখন এই কথাগুলো বলছেন, আর সেই কথাগুলো থেকে উৎসাহিত হয়ে ডক্টর ইউনূস তার পররাষ্ট্রনীতি ঠিক করছেন। একটা দেশ কি কখনো পারে পররাষ্ট্রনীতি, কোনো ফেসবুকের ভিডিও, কয়েকজন মানুষের বক্তব্য, এগুলোর উপর ভিত্তি করে পররাষ্ট্র? হ্যালো। হ্যাঁ, প্রসেনজিৎ, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, লাস্ট লাস্ট কথাটা কি ছিল, শুনতে পাচ্ছিলাম। একজন রাষ্ট্র চালাবেন, হ্যাঁ, তিনি কি পারেন হ্যাঁ, যে ফেসবুক ভিডিও, ফেসবুকের কিছু কথা ইত্যাদি বিষয় হ্যাঁ, দেখে পররাষ্ট্র নীতি ঠিক করতে? এটা অ্যাকচুয়ালি, মানে এটা কি হলো, আমি দেখতে পাচ্ছি যারা উপদেষ্টা মণ্ডলীর, যারা উপদেষ্টা উপদেষ্টা যারা আছে, শুনতে পাচ্ছ আমার কথাগুলো? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, সত্যি। শুনতে পাচ্ছ? বলুন। আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, খুব হ্যাঁ, সম্ভবত আপনার হেডফোনের একটু সমস্যা হচ্ছে, হেডফোনটা একটু ঠিক করে নেবেন। হ্যাঁ, হেডফোনে খুব সম্ভবত হ্যাঁ, সমস্যা হচ্ছে। আচ্ছা, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে না? আপনি যদি খুলে হেডফোনটা খুলে নিলেও ভালো হবে, মোবাইল থেকে যদি হেডফোনটা খুলে নিতে পারেন তাহলে বেস্ট হবে। হ্যাঁ, আমি মোবাইলে তো আমি শোনা যাচ্ছে না, এই কারণে আমি দাঁড়া একবার এই দেখছি। এই কিছু হ্যাঁ, দর্শক এবার বন্ধুদের শুনতে কিছু পাচ্ছি। ছবি যেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বেশ কয়েকটা জায়গায়, বেশ কয়েকটা ইউনিভার্সিটিতে কিভাবে সেখানে হামলা, কিভাবে বিভিন্ন নির্যাতন চলছে সংখ্যালঘুদের উপর, কিভাবে বাস চালক থেকে শুরু করে যারা ইউনিভার্সিটিতে পড়ান, বিদ্যালয়ে পড়ান, কিংবা যারা শিক্ষকতার কাজ করছে, তারা যদি হিন্দু সংখ্যালঘু হন তাদেরকে পদত্যাগ করতে হচ্ছে, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং সবচাইতে আক্রমণের জায়গাটা আরো মুখর হয়ে ওঠে যখন চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। অভিযোগ ছিল ওনার নয়, হিন্দুদের উপর আক্রমণ করতে, মানে স্পষ্ট হয়ে গেল। ছবিগুলো আমি পুনরায় শুনে দেবো, আসবো। আমার কথা কি আপনি শুনতে হ্যাঁ, পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমি যে কথাটা বললাম, যে যারা উপদেষ্টা হয়েছে তারা বিশ্ববিদ্যালয়ে পড়তো বা কলেজে পড়তো, ঠিক ফোনের আছে? কানেকশন, তাহলে হ্যাঁ, হ্যাঁ, হয়তো হ্যাঁ, সমস্যা হচ্ছে, একটা হ্যালো, সাউন্ডের সমস্যা। হ্যাঁ, আপনি হেডফোনটা একটু সাউন্ডের খুলে নিলে ভালো হবে। সাউন্ড হেডফোন শোনা যাচ্ছে? হ্যালো, শোনা হ্যাঁ, যাচ্ছে? শুনতে পাচ্ছি, আমি বলুন। শুনতে দেখি আবার সাউন্ডের প্রবলেম হচ্ছে নাকি? হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? আমরা কিন্তু শুনতে পাচ্ছি না আপনার কথা। হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছ তুমি? শোনা যাচ্ছে? আমি শোনা যাচ্ছে? তৈরি করাটা, পররাষ্ট্রনীতি তৈরি করাটা ফেসবুকের কিছু ভিডিও দেখে সেটা কি কোথাও হ্যাঁ, একজন নোবেল জয়ী কোনো মানুষের কাছে আশা করা যায়?
না, এটা একেবারেই না। আমি যে কথাটা বলছিলাম, যারা উপদেষ্টার, যে আমি দেখি যেটা সোশ্যাল মিডিয়াতে, যারা উপদেষ্টার হিসাবে এসছে, তারা কলেজে পড়ে বা বিশ্ববিদ্যালয়ে পড়ে। শোনা যাচ্ছে আমার কথাগুলো? শোনা যাচ্ছে? হচ্ছে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? সম্ভবত এই সুযোগ একটা শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। পুনরায় আমি ভাবছি একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি। বিজ্ঞাপন বিরতির ওপারে আপনাদের সঙ্গে হ্যালো, হ্যালো। হুম, হ্যাঁ, প্রসেনজিৎ, প্রসেনজিৎ শোনা যাচ্ছে? হ্যাঁ, আমরা পুনরায় ফিরে এলাম। যে আলোচনাটার দিকে যাব, সুব্রত বাবু, যে কথাটা আমি বলছিলাম এর আগে, যান্ত্রিক গোলযোগের কারণে কথাগুলো বুঝতে পারছিলাম না, যে ফেসবুক, ইউটিউব, টুইটার, সোশ্যাল মিডিয়া দেখে একটা দেশের পররাষ্ট্রনীতি ঠিক করা, যেখানে ভারতবর্ষ বাংলাদেশের সঙ্গে যখনই যুক্ত ছিল, যখন তাদের একটা ব্যবসায়িক সম্পর্ক ছিল,
বাংলাদেশের একটা বড় অংশ নির্ভর করত ভারতের উপরে, বিদ্যুৎ হোক, ব্যবসা হোক, বিভিন্ন কিছুর দিকে, আমদানি রপ্তানি সমস্ত কিছুর দিকে। সেখান থেকে ডক্টর ইউনূস একজন শিক্ষিত মানুষ, এত কিছু বোঝেন উনি, গোটা বিশ্ব তিনি ঘুরে বেরিয়েছেন। উনি এখন পররাষ্ট্র নীতিটা তৈরি করছেন ভারতের সঙ্গে কি হবে সম্পর্ক, সেটা কিছু সামাজিক মাধ্যমের বক্তব্য দেখে, কি হচ্ছে সামাজিক মাধ্যমে ফেসবুকে কি বলা হচ্ছে সেগুলো দেখে। এবারে যে কথাটা তুমি আমাকে বললে যে একজন হুম পররাষ্ট্রের উপদেষ্টা, অর্থাৎ উনি তো মানে যেটাকে কি বলে একটা রাষ্ট্রের প্রধানও, একজন হুম রাষ্ট্রের প্রধান, সে পররাষ্ট্রনীতি হচ্ছে একটা রাষ্ট্রীয় ব্যবস্থার মূল ভিত্তি। কারণ একদিকে যেমন ইন্টারনাল সমস্ত প্রশাসনটা চালাতে হয়, পাশাপাশি হুম সমগ্র বিশ্বের পররাষ্ট্রের যে একটা কঠিন, কারণ এটা তো আমরা জানি যে আন্তর্জাতিকতাবাদ, হুম আন্তর্জাতিকতাবাদের মূল বক্তব্যটাই হচ্ছে, অর্থাৎ বিভিন্ন রাষ্ট্রের সাথেই আমাকে সম্পর্ক তৈরি করেই আমাকে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে হবে, কারণ আমরা এখন কেউ একা বাস করতে পারি না। ঠিক আছে, একা বাস করতে মানে কোনো না কোনো কিছুর জন্য আমাদের প্রত্যেকটি দেশের উপর আমাদের প্রত্যেকেই আমাদের নির্ভরশীল হতে হয়। সামান্য যারা কলেজে পড়তো, ওই ছোকরাগুলো হুম বা বাচ্চা ছেলেগুলো, যাদের হুম রাজনীতির নেই, যারা কোনো হুম অভিজ্ঞতা নেই, তারা হুম যেইভাবে কথা বলছে আমি দেখছি, আমিও সামাজিক মাধ্যমে দেখি, যে আমার আশ্চর্য লাগে যে যারা ইতিহাস জানে না, ইতিহাসের পাঠ নেয়নি, যারা আমি জানি না, আরেকটা প্রশ্ন যে একটা দেশ স্বাধীন কতবার হয়, একটা হুম দেশ স্বাধীন কতবার হয়, এই যে সামান্য প্রশ্নটা, যেটা যারা বাল্য শিক্ষা ও আ ক খ মানে পড়তে শিখছে, তারাও জানে স্বাধীনতা একবারই হয়। ভারতবর্ষ একদম স্বাধীন কবে এক- হলো? এতটা। হ্যাঁ, আমেরিকা কবে স্বাধীন হলো? অত তারিখ। এটা কি বলে, শ্রীলঙ্কা কবে স্বাধীন হলো? অত তারিখে। কিন্তু বাংলাদেশের এখন এই যে নব্য যে সমস্ত অনভিজ্ঞ শিশু সুলভ, যারা শিশু বলছি তাদেরকে আমি, হুম তাদের পরামর্শ নিয়ে একজন শান্তি পুরস্কার প্রাপ্ত প্রধান উপদেষ্টা রাষ্ট্র পরিচালনা করছেন, যেটা মানে ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশন থেকেও কঠিন আন্তর্জাতিক সম্পর্ক বা রিলেশন ঠিক রাখা। কারণ আমার দেশের ভিতরটা আমরা যে কোনো ভাবে ম্যানেজ করতে পারি, ভালো মন্দ সব, হুম কিন্তু পররাষ্ট্রনীতি পরিচালনা করতে গিয়ে যেই ধরনের অভিজ্ঞতা বা অভিজ্ঞ মানুষের বা মানে প্রয়োজন হয়, বিভিন্ন রাষ্ট্রের সাথে গুড রিলেশন সম্পর্ক রাখা, নিজের রাষ্ট্রের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য যে রিলেশন দরকার, এটার জন্য আলাদা সাবজেক্ট আছে সারা বিশ্বের, ইন্টারন্যাশনাল হুম রিলেশন বলে। যারা হুম কিচ্ছু জানে না, ইন্টারন্যাশনাল রিলেশন বলতে এর শব্দটা পর্যন্ত যারা শেখেনি, যারা শিখেছে শুধুমাত্র মৌলবাদ, উগ্রবাদ, ধর্মান্ধতা, বা মানে তাদের অন্ধ ধর্ম আনুগত্য, যেটা এটার উপর ভিত্তি করে যদি রাষ্ট্র পরিচালনা করে, পররাষ্ট্রনীতি পরিচালনা করে, আর তাদের মতো ওই সমস্ত ছেলেদের কথা শুনে যাদের কোনো অভিজ্ঞতা নেই, হ্যাঁ, সুতরাং আহ, সেটা আমার মনে হয় মুখ্য উপদেষ্টা সেই ইউনূস স্যার প্রচন্ডভাবে, আমি জানি না কেন, হয়তোবা সেটাও হতে পারে যে তাদের যদি আমি, তারাই তো ক্ষমতাটা এনেছে যে কোনো ভাবে বুঝিয়ে, হুম এবার তাদেরকে যদি আমি কি বলে একটু উম, কি বলে আমরা যেটা একটু বাংলায় বলি, তোলমর্দন করা, হ্যাঁ, যদি না হুম থাকি, তাহলে তো আমি একটা উপদেষ্টা থাকতে পারবো না। আচ্ছা, ওয়ান কাইন্ডস অফ, আমি তো আহ, রাষ্ট্রের প্রধান, ঠিক আছে, তো সেটাও হতে পারে যে উনি বুঝে হয়তো বুঝতে চাইছেন না, হ্যাঁ, যে এটা করা উচিত সেটা হয়তো উনি করছেন না, কারণ পদের লোক তো হুম সবারই থাকে। এত বড় একটা সিংহাসন, এতদিনের সুযোগ এসছে, কোথায় কি করে উনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, আর সেইটাকে কাজে হুম লাগিয়ে আহ, এখন রাষ্ট্রের প্রধান হয়ে গেলেন। সুতরাং আর কি হতে পারে ওনার ক্ষেত্রে? আমার মনে হয় এটাই, যার ফলে তিনি অন্ধের মতো, ধৃতরাষ্ট্রের মতো, হুম যারা একেবারে অন্ধভাবে তাদেরকে সাপোর্ট করে, তিনি সিংহাসন দখল করার একটা মানে তার সামনে সুযোগ এসেছে, সেই সুযোগটা উনি কাজে লাগিয়েছেন। সুতরাং সব দিক ঠিক মিলিয়ে আমার মনে হয় যে এই সমস্ত ছোকরাগুলোর কথা শুনে অন্তত পররাষ্ট্রীয় ব্যবস্থা বা পররাষ্ট্র নীতি পরিচালনা করা ঠিক একেবারেই ঠিক মূর্খামি। আমি আমি মারাত্মক অরিন্দম দার কাছে যাবো। অরিন্দম দা, বাংলাদেশের কিছু প্রাক্তন সেনাপ্রধান বলছেন
15 মিনিটে কলকাতা দখল করবেন। মানে কিসের ভিত্তিতে? যদি যুদ্ধটা হয়ও, মানে বাংলাদেশ কিসের ভিত্তিতে এই শক্তির কথাগুলো বলছেন? আমি বলছি না যে যুদ্ধের হোক, যুদ্ধ হলে ভারতবর্ষেরও ক্ষতি হবে, বাংলাদেশেরও ক্ষতি হবে। যারা বোঝেন যে যুদ্ধের ভয়াবহতা কি, তারা বলতে পারবেন। কিন্তু যারা বলছেন এই কথাগুলো, তারা আসলে কি ভাবছেন? যেখানে ভারতবর্ষ 71-এর সময় যেভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল, ভারতের যে সেনাবাহিনীর শহীদ হয়েছিল, তাদের প্রতি এই শ্রদ্ধা তারা কি এখন দেখাচ্ছেন? এটা শ্রদ্ধা। আর সবচাইতে বড় বিষয়, বাংলাদেশ আজ থেকে 2-3 দিন আগেই তাদের যে জয় বাংলা স্লোগান, সেই স্লোগানটাকে জাতীয় স্লোগান হিসেবে আর গণ্য করবেন না বলেই তাদের যে বিচারালয়, সেখান থেকে তারা রায় নিয়ে এসেছেন যে বাংলাদেশে আর জয় বাংলা স্লোগান কাউকে বাধ্যতামূলক বলতে হবে না। কি বলবেন অরিন্দম দা? দেখুন, 1971 সালের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে, বাংলাদেশের সার্বভৌমত্বকে ওরা পদতল করছে। এবং হুম, এই আন্দোলন, যে ছাত্র আন্দোলনটা পরবর্তীকালে জন আন্দোলনের রূপ নিল, এখন ওদের হুম, এটার পেছনে ছিল একটা নীল নকশা। হ্যাঁ, হুম, মৌলবাদীদের, উগ্রবাদীদের একটা নীল নকশা ছিল। মানুষ ধীরে ধীরে তা বুঝতে পারছে। এবং এই যে আপনি বলছেন যে 15 মিনিটে দখল করে নেওয়া, এগুলো ওদের ভাষা হুম, না, এগুলো বিদেশিদের হুম, ইন্ধনে ওরা উস্কানিমূলক ভাষণ দিচ্ছে ওরা। হ্যাঁ, বিদেশি কোনো আপনার শক্তি যেরকম পাকিস্তান কিংবা চায়না, হুম, এদের একটা হাত থাকতে পারে এর মধ্যে। আর এর মধ্যে যুদ্ধ পাকানোর এরকম একটা হুঙ্কার দেওয়া, কারণ ওদের মধ্যে কিছুই নেই। ওদের এটা বলাই মানে ওদেরকে গুরুত্ব দেওয়া। মানে বাংলাদেশ 15 মিনিটে কলকাতা দখল করে নেবে, কিংবা বাংলা, ত্রিপুরা, ভারতবর্ষের কোনো অংশ দখল করে নেবে, এটার গুরুত্ব দেওয়া মানে কিন্তু এদেরকে, মানে আপনার এদেরকে মাইলেজ দেওয়া। এরা কোনো মানে এটা হুম, কাউন্টলেস এদের। তো এগুলোকে, হুম, এগুলো মানে গুরুত্ব না আরোপ করে, যেটা হচ্ছে মূল বিষয়টা হচ্ছে যে ওনারা যে একটা আপনার কি বলে সংস্কারের জন্য, মানে সংস্কারের 6টি বিষয়ে ওরা কমিশন গঠিত হয়। ঠিক আছে, মূল হুম, বিষয়টা হচ্ছে, আমি বারবার বলতে চাইছি যে সংখ্যালঘুদের উপর এরকম দমন পীড়ন কেন? হ্যাঁ, সংখ্যালঘুদের উপর এরকম অত্যাচার কি, কি কারণ থাকতে পারে ওদের? কারণ ওদের দেশেরই ওনারা, ওদের দেশেরই নাগরিক। ওদের সংবিধান হুম, সংবিধান ওনাদেরকে মানে রাইট দিয়েছে ওনাদের কি বলে ধর্মীয় বিধিনিষেধ যা আছে, ধর্মীয় সংস্কার ইত্যাদি পালন করার জন্য। তাহলে তাতে আপত্তিটা কোথায়? কিন্তু এদের উদ্দেশ্যটা হচ্ছে যে সংস্কৃতিটাকে, যে বাঙালির যে একটা সংস্কৃতি, দৃঢ় সংস্কৃতি ছিল, যেটা আপনার, আমি বলছি যে 1952 সালের, যেখানে উনি বলছিলেন সুব্রত বাবু, যে একটা হুম, মানে উর্দু ভাষাকে জাতীয় ভাষা করে একটা চাপিয়ে দেওয়া, এটা ছিল পাকিস্তানিদের একটা ষড়যন্ত্র। তো ওই ষড়যন্ত্রে হুম, যখন বাঙালি এক হয়ে সেটা মাঠে নামলো, হ্যাঁ, ওরা একটা ভাষার মানে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করতে হবে এই বাংলাদেশে, এরকম একটা চেতনা নিয়ে যখন ওরা আন্দোলনের একটা মানে সঞ্চার করলো, তখন কিন্তু সেখানে ছিল একটা দৃঢ়তা। হিন্দু বলে, হিন্দু কিংবা মুসলিম বলে কিছু ছিল না, সেখানে বাঙালি মানে বাঙালি। 1952 সালে দেখুন যে শহীদ হলো সালাম, বরকত, হ্যাঁ, তারপর জব্বর, মহিউদ্রা, ওরা কিন্তু রক্তরঞ্জিত হলো রাস্তায় এই ভাষাটাকে রক্ষা করার জন্য। তখন কিন্তু মানে সেখানে দেখা যায়নি যে হিন্দু আলাদা, মুসলিম আলাদা। বাঙালি মানে বাঙালির একটা ওই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল যে আমরা বাঙালি, আমাদেরকে বাংলা ভাষাটাকে রক্ষা করতে হবে। তারপর কি করলো, এটাকে যখন ভাঙতে পারেনি, দেখলো যখন যে বাংলা একটা প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, তখন ছেড়ে আসা মৌলবাদীরা, যে মানে আপনার যারা পাকিস্তানি ছিল, তারা চাইলো এর মধ্যে একটা ডিভিশন করতে। কিন্তু ডিভিশন করতে গিয়ে তখন ওই জালে অনেকেই পড়ে, অনেকেই হিন্দুদের উপর অত্যাচার করলো। যেরকম আমি আপনাকে একটা ঘটনা বলছি। 1964 হুম, সালে বাঙালি হুম, হিন্দুদের উপর একটা অত্যাচার হয়েছে। কি এটা? একটা গুজব ছড়েছিল যে হযরতবাল মসজিদ, যেটা কাশ্মীরে আছে, হুম, ওখান থেকে হযরতের চুল নাকি কাফেররা চুরি করে নিয়েছে। এই হুম, ঘটনাকে ইস্যু করে পরবর্তীকালে দেখা গেল 3 পাকিস্তানি সেই ষড়যন্ত্রে যুক্ত। 3 পাকিস্তানি হুম, পরবর্তীকালে 3 পাকিস্তানি সেই ষড়যন্ত্রে যুক্ত। মানে আপনার সেটা হচ্ছে হযরতবাল মসজিদ কাশ্মীরে। সেখান থেকে যখন এই ঘটনাটা আপনার ইয়ে হলো, ছড়িয়ে গেল বিভিন্ন জায়গায়, বাংলাদেশে তখন খুন হয়েছে 12,000-এর বেশি হিন্দু। তাহলে এদের কি ইয়ে ছিল? তা এখানে একটা ষড়যন্ত্র এবং আপনার ওই দমন পীড়ন এবং সংখ্যালঘুদের উপর অত্যাচার, যে কোনো বিষয় নিয়েই
হ্যাঁ, আপনার এটা এটা কিন্তু ধারাবাহিক ভাবে হয়ে আসছে বাংলাদেশে, কিন্তু বাংলাদেশের যে কনস্টিটিউশন সেটা কিন্তু এটাকে আপনার সহযোগ করছে না, এটা কিন্তু সাপোর্ট করছে না। তাহলে এখানে যে এই যে বিদ্বেষ নীতিগুলো, তার মানে হচ্ছে যে এগুলো বলে একটা অস্থিরতা তৈরি করা, এবং ওদের তো ইকোনমি নেই, মানে যতটুকু খবর আছে যে ওদের ইকোনমি একদম কিন্তু শেষ পর্যায়ে। হ্যাঁ, আপনি ধরে নিতে পারেন যে তলানি হয়তোবা, হ্যাঁ, তলায়, বাংলাদেশ তোমার তলানিতে রয়েছে সমস্ত দিকে। তলানিতে রয়েছে। আজকেও একজন কোর্টে একজন আপনাদের রিপোর্টারের সঙ্গে কথা হচ্ছিল, উনি নাকি কারোর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশে, বলছেন যে এটা গৃহযুদ্ধের রূপ নিচ্ছে, কারণ এখানে একটা গোষ্ঠী না, বিভিন্ন গোষ্ঠী এখন, আর যারা আওয়ামী লীগের ছিল তারাও মার খেতে খেতে এখন দেখা যাচ্ছে যে ওরাও রাস্তায় নামবে, হিন্দুরাও যারা সংখ্যালঘু তারাও দেখা যাচ্ছে ময়দানে, যারা মানে আপনার পাকিস্তানি সাপোর্টার ওরাও ময়দানে। তাহলে আর ইকোনমি নেই, সবচেয়ে বিষয় হচ্ছে, বড় বিষয় হচ্ছে যে ওদের কোনো সোর্স নেই, রিসোর্স নেই। এখন মানে ভারত যদি ভাবে, আমরা তো একদম শেষ দিকে আছি, আমি ছোট্ট করে আপনার থেকে আরো একটা জিনিস জানতে চাইবো। চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে যখন হিন্দু সনাতনী সংখ্যালঘুদের উপর আক্রমণ বাংলাদেশে হচ্ছে, তার বিরুদ্ধে যখন ত্রিপুরা রাজ্যের হোটেল ব্যবসায়ীরা তারা একটা ঘোষণা দিয়েছেন যে কোনো বাংলাদেশিকে কোনো হোটেলে থাকতে দেওয়া হবে না, যখন হাসপাতালগুলো থেকে পশ্চিমবাংলার একাধিক হাসপাতালে বলা হয়েছে যে কোনো হাসপাতালে বাংলাদেশিদের ট্রিটমেন্ট দেওয়া হবে না, তখন ভারতবর্ষেরই একটা রাজনৈতিক দল তারা সাংবাদিক সম্মেলন করে বলছেন যে কেন হোটেলে থাকতে দেওয়া হবে না। কিন্তু সেই রাজনৈতিক দলগুলো যারা ভারতবর্ষে রাজনীতি করেন, যখন ভারতবর্ষে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ হয়, তখন তারা একেবারে রাজনৈতিক সভাগুলো করেন, সভা মঞ্চ থেকে ধিক্কার জানান, সভা মঞ্চ থেকে কথা বলেন, কিন্তু যখন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে তখন মুখে কুলু পেটে বসেছেন, সেখানে কোনো কথা বলছেন না। সেটা কি কোথাও হিন্দু সনাতনী বলেই কি এই রাজনৈতিক দলটা কথা বলতে চাইছেন না? আমি নাম করলাম না, আপনি হয়তো বুঝতে পেরেছেন। লজ্জার বিষয়, এটা লজ্জার বিষয়। দেখুন, একটা সনাতনী হোক কি উনি মুসলিম হোক কি খ্রিস্টান হোক উনি বৌদ্ধ হোক, আপনি লক্ষ্য করবেন যে ওনার পক্ষে একজন আইনজীবী দাঁড়াতে পারেনি। কতটুকু একদম। মানে অপসংস্কৃতি চলছে, কতটুকু আনকনস্টিটিউশনাল একটা গভর্নমেন্ট চলছে, এটা আপনাকে রাইট দিয়েছে। আপনি আপনি গিলটি না হওয়া অব্দি আপনি একুশ হতে পারেন, আপনাকে একটা রাইট দেওয়া আছে যে আপনি কি বলে কোর্টে কিংবা আদালতে আপনার পক্ষ রাখার জন্য আপনি আইনজীবী নিয়োগ করবেন। সেখানে আইনজীবী দাঁড়াতে পারেনি, আইনজীবী একজনকে হত্যা করা হয়েছে। কতটুকু আপনার অসাংবিধানিক মানে আপনার এই সরকারটা হচ্ছে। আর তারপর আমরা দেখেছি যে আমরা ছোটবেলায় দেখতাম হঠাৎ কি হলো, যানজট শহরে, কি ব্যাপার, কোথায় একটা মিছিল হচ্ছে কামানচমনি থেকে পুরো মানে রাজপথ জুড়ে, কি বিষয়, প্যালেস্তানে কি ঘটনা হয়েছে, প্যালেস্তানে কি হয়েছে, ইসরায়েল আক্রমণ করেছে, তার জন্য এখানে প্রতিবাদ সভা চলছে। হ্যাঁ, সেই প্যালেস্তানের বিষয় এখানে চলে আসছে। আজকে যারা সংখ্যালঘু ওখানে আপনার এরকম নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, তাদের পক্ষে এটা লজ্জার বিষয় এখানে। হ্যাঁ, প্যালেস্তান কোথায় কি হয়েছে সেখানে আমার কামানচৌনি সারা আপনার রাজপথ জুড়ে আপনার পুরো রোড ব্লকেজ, কেন ওখানে হয়েছে, এখানে আমাদের প্রতিবাদ। হ্যাঁ, মানুষ অবগত না কেন কি হয়েছে, কোথায় কি, ইসরায়েল কোথায়, প্যালেস্তাইন কোথায়। আজকে আমার ঘরের পাশে আমার আত্মীয় স্বজন ভাই বন্ধু মা বোনরা আছে ওখানে, হ্যাঁ, ওদের পক্ষ হয়ে আজকে যদি আমি একটা কথা বলতে না পারি, আজকে আপনি এই ঘটনাটা দেখুন। আজ যদি কোনো অন্য ধর্ম মানে ধর্মের কোনো ধর্মগুরুকে এইভাবে মানে আটকে রাখা হতো, ধরুন উনি মুসলিমের কোনো ধর্মগুরু কিংবা উনি খ্রিস্টানের কোনো ধর্মগুরু, উনি কোনো ইসরায়েলির ধর্মগুরু, তারপরে আপনি পারতেন এই এরকম একটা মানে এরকম ভাবে মানে একটা অপশাসনের অবস্থার তৈরি করা করতে? হ্যাঁ, এবং অপব্যবস্থা অসাংবিধানিক কাজের সারা দেশ জুড়ে এটা প্রতিবাদ হতো, বিশ্ব জুড়ে প্রতিবাদ হতো যে এরকম একটা ধর্মগুরুকে আটকে রাখা হয়েছে। আর দেখুন একটা কথা বলি, যে এই যে মুসলিম, আমি বলছি কোনো মানে এটা কোনো মুসলিম বা কিংবা অন্য কিছু না, কিন্তু এদের যে এই মৌলবাদীদের যদি প্রশ্রয় দেওয়া হয়, আগামী দিনে কিন্তু এরা এদের দেশকে ধ্বংস করবে, আর কেউ লাগবে না। এবং আমরা বারবার দেখেছি যে অনেকগুলো কান্ট্রিতে এরকম যে নির্বাচন হয় না, অভ্যুত্থানের মাধ্যমে, আপনি পাকিস্তান বলুন, মধ্যপ্রাচ্যের অনেক দেশ বলুন, অভ্যুত্থান, আপনি উগান্ডায় বলুন, আপনি কি বলে সিরিয়া বলুন, মানে নির্বাচনের মাধ্যমে হয় না, শুধু অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু সরকার পরিবর্তন হয় এবং পরবর্তীকালে হাজার লাখ লোক
তার শিকার হয় এবং সেই দেশের ইকোনমিটা পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং সন্ত্রাসবাদীদের হাতে চলে যায়। সেটা আইএসআই বলুন, আপনি মুজাহিদ্দিন বলুন, সে পাকিস্তানের বলুন, যে কথাই বলুন, হামাস বলুন, তাদের আর কিছু করার থাকে না, কারণ তখন তাদের শাসন ব্যবস্থা কন্ট্রোল চলে যায় তখন সন্ত্রাসবাদীদের হাতে, মৌলবাদীদের হাতে। সেক্ষেত্রে সাধারণ মানুষ, যে আপনি যেটা বলছি আমি মানবাধিকার বলতে, সেখানে কিছু থাকে না। আর ঠিক আপনি একটা একেবারে কথা আমি শেষ ভাববেন, আমি একটা শেষ করছি, 5ই আগস্টের পর বাংলাদেশে যত লক্ষ লোক মারা গেছে হিরোশিমা নাগাসাকির সেই বিস্ফোরণ থেকে কম না, আপনি গুনে দেখবেন। ঠিক 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 আমি 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 সুব্রত বাবু আপনার কাছে আসবো, আপনাকে দিয়ে আমি শেষ করব। বাংলাদেশ তো বলছে যুদ্ধ যুদ্ধ, মানে আপনি যদি আমাদের একটু ইতিহাসটা বলেন বা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশ এই কথাগুলো কেন বলতে পারছেন, বা বাংলাদেশ যদি যুদ্ধে যায়, যদি ধরলাম যুদ্ধ তারা করবেন, কেউ বলছেন আমাদের চিকেন নেক যেটা রয়েছে সেটাকে নিয়ে পুরো উত্তর পূর্বাঞ্চল, আমাদের ত্রিপুরা, আসাম, মণিপুর, মেঘালয়, মানে সেভেন সিস্টার দখল করবেন। খুব সুন্দর একটা কথা বলেছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, যে ওরা যদি আসে আমরা কি লেমন জুস চুষবো। অর্থাৎ আহ ভারতবর্ষের যে কি শক্তিটা রয়েছে সেটা তারা অনুধাবন করতে পারছেন না, কিন্তু তারা নর্থ ইস্ট দখল করবেন, তারা দখল করবেন ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলের গোটা ম্যাপ নিয়ে, তারা বাংলাদেশ, নতুন বাংলাদেশ করবেন। বাংলাদেশ না পাকিস্তান সেটা পরে বোঝা যাবে, কিন্তু আপাত দৃষ্টিতে তারা বাংলাদেশ করবেন বলছেন। কিসের ভিত্তিতে বলছেন, তাদের এই মনোবল বা শক্তিটা কোথা থেকে পাচ্ছেন তারা? এটা অ্যাকচুয়ালি প্রসেনজিৎ, আহ, মানে হুম 4 দিনে 5 দিনে কলকাতা আগরতলায় সমস্ত দখল করে নেবে, সেটা হচ্ছে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় জোক। হুম সারা বিশ্ববাসী এটা জানে, ঠিক আছে? হুম ভারতবর্ষের শক্তি আর বাংলাদেশের শক্তি, এই যে মানে মানে ভাবতেই তো আশ্চর্য লাগে। আসলে বাংলাদেশের যে প্রজন্ম আছে এই যে কথাগুলো বলছে, বা কোনো একটা রাজনৈতিক দলের একজন নেতা বলছেন আমরা হুম কলকাতা দখল করে নেব, আমরা নর্থ ইস্টার্ন দখল করে নেব, এটা কিচ্ছু না। এটা আসলে হচ্ছে যখন ওই যে হাঁড়িতে যখন কি বলে আমরা খালি কলসি খুব শব্দ হয়। অর্থাৎ তাদের যখন রাষ্ট্রের ভিতরে যখন শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি সমস্ত কিছুই যখন পঙ্গু হয়ে পড়ে, সন্ত্রাসবাদ যখন আস্তে আস্তে প্রবেশ করতে শুরু করে, সেই সুযোগটা গ্রহণ করে ইন্ডিয়ার যারা মানে প্রতিপক্ষ, যা ইন্ডিয়াকে বা ভারতবর্ষকে যারা সহ্য করতে পারছে না, বিশেষ করে নাম্বার 1 পাকিস্তান, নাম্বার 2 চীন, তারা তখন ওই সমস্ত এই সরু পথ দিয়ে এই দুর্বল লোকগুলোকে সামনে রেখে তাদেরকে বিভিন্ন হুম রকম স্বপ্ন দেখানোর চেষ্টা করে। কিছুই না, অর্থাৎ ভারতবর্ষের প্রতি ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন বিদেশি কিছু রাষ্ট্র ওই বর্তমান বাংলাদেশের যে মূর্খগুলো এখন উপদেষ্টা আছে, বা যারা জামাত থেকে শুরু করে, যারা উগ্রপন্থায় বিশ্বাসী, যারা মানে কি বলে মানবাধিকারের বিরোধী, যারা শান্তির বিরোধী, তারা ওই সুযোগটা নেবার চেষ্টা করছে। কারণ যখন সমগ্র মানে কি বলে বাংলাদেশের মানুষকে যখন সুন্দর স্বাস্থ্য, সুন্দর শিক্ষা, সুন্দর কি বলে অর্থনীতি, একটা সুন্দর রাষ্ট্র যেহেতু করতে পারছে না, তারা সেই জেলাস থেকে তারা এগুলো করছে। কিছুই না, সেটা হচ্ছে কোনো শক্তি নেই তাদের, তারা একেবারেই দুর্বল। দুর্বল লোকটাই বারবার করে হইচই করে, হ্যাঁ, স্বপ্ন দেখার চেষ্টা করে, আকাশের থেকে সেই চাঁদ ধরার স্বপ্ন দেখে। সেটা আমার কাছে মনে হয়েছে যে সেটা হচ্ছে তোমার যে প্রশ্নটা, সেটা হচ্ছে অর্থাৎ পাকিস্তান, তাদের একটা জেলা, যে তারা বারবার করে ইন্ডিয়ার সাথে যুদ্ধ করে তারা কখনোই সে কি জয়লাভ করতে পারে না, বারবার করে পরাজিত হুম হয়। হ্যাঁ, সুতরাং সেই জেলাসি তো তাদের মধ্যে আছে। হ্যাঁ, তারপরে এদিকে ঠিক পার্শ্ববর্তী আমাদের চীন, যে ভারত যখন একটা উন্নতকামী রাষ্ট্র বর্তমানে বিশ্বের, হ্যাঁ ঠিক আছে, তৃতীয় রাষ্ট্র না, এখন চতুর্থ, এখন আস্তে আস্তে তৃতীয় রাষ্ট্রের দিকে যাচ্ছে। স্বাভাবিক কারণেই ভারতবর্ষের সেই ভিতরে সেই ভিতটাকে যদি একটু নাড়িয়ে দিতে পারে, তাহলে তাদের ক্ষেত্রে অর্থাৎ তারা সাকসেস মনে করছে। সেই কারণেই ওই সমস্ত দুর্বল সেই সব মস্তিষ্কগুলোকে তারা ওয়াশ করে এই কথাগুলো বলছে। তা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশের বর্তমান যা সিচুয়েশন, এটা সমস্ত যারা আজকে রাস্তায় নেমেছে
উপদেষ্টাদের হয়ে হুম বা বর্তমান সংস্কারের কথা বলে তারাও একদিন ঠিক উল্টু তারা গুনতে শুরু করবে এবং শেষ পর্যন্ত ভারতবর্ষের কাছে আবারও তাদেরকে সার্বিকভাবে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, অর্থনীতি সমস্ত ব্যাপারেই হুম রাষ্ট্রের যে নির্ভরশীলতা ভারতের উপর তা আসতে বাধ্য হবে। এটা আমার বিশ্বাস। কারণ কখনোই হুম দুর্বলরা কখনোই মানে করতে পারে না। মূর্খরা কখনো রাজত্ব করতে পারে না। বা সন্ত্রাসবাদের মস্তিষ্ক দিয়ে উন্নত রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা একেবারেই অসম্ভব। ঠিক। আমি আমি একদম শেষ দিকে রয়েছি, আমি অনুষ্ঠান শেষ করব। আমি একটা জিনিস তো বলতে চাইবো, যেখানে ডক্টর ইউনূস যখন বাংলাদেশের ক্ষমতা বসেছিলেন, ডক্টর ইউনূস যখন সেই রাষ্ট্রের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়ে বসেছিলেন, তখন গোটা বিশ্ব আশা করেছিল যে বাংলাদেশ হয়তোবা অর্থনীতির দিকে অন্তত একটা অন্য মাত্রায় পৌঁছবে। প্রত্যেকে ভেবেছিলেন। আমরা কেউ বলছি না যে হাসিনা তিনি কোনো কাজ ভালো করেননি, আমরা আবার এটাও বলছি না যে হাসিনা সব কাজ ভালো করেছেন। কারণ যদি সেখানে নির্বাচন নিয়ে একাধিক প্রশ্ন দেখা দিয়েছিল, বাংলাদেশে নির্বাচন হতো কি হতো না, কিভাবে হতো, সেগুলো নিয়ে প্রশ্ন হতো। কিন্তু আমরা এটাও বলছি, বর্তমানে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর যেভাবে নিপীড়ন চলছে, যেভাবে অত্যাচার চলছে, সেটা কোনোভাবেই মান্যতা দেওয়া যায় না। আর সেখান থেকে দাঁড়িয়ে সবচেয়ে মুখে কুলু পেটে বসেছেন আমাদের এদেশের বেশ কিছু রাজনৈতিক দল, যারা নিজেদেরকে সাধারণ মানুষের দল বলে থাকেন, যারা আমেরিকায় কিছু হলে, যারা অন্য কোনো রাষ্ট্রে কিছু হলে মিছিল করতে হাঁপ ছাড়েন না। সেই রাজনৈতিক দলগুলো যখন পার্শ্ববর্তী একেবারে ঢিল ছোলা দূরত্বে ত্রিপুরা থেকে, সেই রাজনৈতিক দলগুলো কোনো ধরনের মুখে টু শব্দ করছেন না। যখন এদেশের কিছু সাধারণ নাগরিক যারা জাতীয়তাবাদে নিজেদেরকে উদ্বুদ্ধ করে, তারা যখন কোনো সিদ্ধান্ত নিচ্ছেন, হোটেলে থাকতে দেবেন না বলছেন, চিকিৎসা পরিষেবা নিয়ে কথা বলছেন, তখন তারা মানবিকতা দেখাতে এসছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই রাজনৈতিক দলগুলোর মানবিকতা তখন কোথায় থাকে যখন বাংলাদেশের কোনো একটি গ্রামে পাঁচ জন হিন্দুকে একটা ঘরে পুড়িয়ে মেরে ফেলা হয়? তখন সাম্প্রদায়িকতা, তখন হিন্দু মুসলিম ভেদাভেদের কথা এত তাত্ত্বিকভাবে যারা বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলো বলেন, তখন কেন এগুলো নিয়ে সরব হন না? আমার প্রশ্ন হচ্ছে সেই রাজনৈতিক দলগুলোর জন্য। আপাতত আমাদের আজকের এই অনুষ্ঠানের আলোচনার বিষয়বস্তু ছিল ভারত ও বাংলাদেশের সম্পর্ক। কারণ যেভাবে দিনের পর দিন পরিস্থিতি ক্রমশ এগোচ্ছে, ততই কিন্তু মনে হচ্ছে কোথাও না কোথাও ভারত এবং বাংলাদেশের যে রিক্ততা ছিল, সেটা কোথাও গিয়ে যেন ম্লান হচ্ছে। কোথাও গিয়ে যেন বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ কোথাও ইউনূসের কাল স্বপ্নে পরিণত হচ্ছে। আর সেখান থেকে দাঁড়িয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যেটা মনে হচ্ছে, কোথাও না কোথাও একটা বহির রাষ্ট্র, বাংলাদেশ তো নয়, কোনো একটা অন্য রাষ্ট্রের শক্তিতে তারা তাদের মহড়া দেখাচ্ছেন। এবং সেটাই কোনো না কোনো ভাবে, যেটা অরিন্দম দা এবং সুব্রত বাবু দুজনেই বলছিলেন, যে গৃহযুদ্ধে পরিণত হতে পারে যে কোনো মুহূর্তে। অনুষ্ঠানে এতক্ষণ আমাদের সঙ্গে আলোচনা করছিলেন রাজ্যের একজন বিশিষ্ট শিক্ষক তথা সমাজ সচেতক সুব্রত ভৌমিক মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। ছিলেন আইনজীবী অরিন্দম রায়। অরিন্দম বাবু, আপনাকে অনেক ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপাতত আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দেখতে থাকবেন পাবলিক। নমস্কার। ভালো থাকবে।